সাংবাদিকদের সংগঠন নিয়ে একটু বলেছিলেন যে আপনার বাবা কেজি মুস্তফা উনিও সাংবাদিকদের সংগঠন করতেন। তো সেই একই রকম জিজ্ঞাসা যে সাংবাদিকদের যে সংগঠন, সেই সংগঠনের কাজ তো হচ্ছে যে সাংবাদিকদের কল্যাণ দেখা, তাদের ভালো দেখা, তাদের সাথে অন্যায় হয় কিনা সেগুলো দেখা। তারা দেখে এসেছে, দেখবে এবং দেখতে থাকবে। প্রশ্ন হচ্ছে যে এখন যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে আর তখন যে সাংবাদিক সংগঠনগুলো ছিল, সেটার মধ্যে আপনি কোনো পার্থক্য দেখেন? হ্যাঁ, আকাশ পাতাল পার্থক্য। কারণ তখন ছিল সাংবাদিক ইউনিয়ন। সেই ইউনিয়নে, যেহেতু সাংবাদিক ইউনিয়নের একটু বামপন্থী মানে ছোঁয়া ছিল, অনেকেই ছিল কমিউনিস্ট বা অন্যান্য বামপন্থী, কাজেই তারা মনে করতো যে সাংবাদিকরা হচ্ছে শ্রমিক, ওয়ার্কার্স। হ্যাঁ, সেভাবে তারা দেখতো যে, এবং তাদের সাংবাদিক ইউনিয়নে আপনার শুধু সাংবাদিক রাখতো না, সাংবাদিক এবং অন্যান্য কর্মচারী তারাও, হ্যাঁ, সাংবাদিক এবং কর্মচারী ইউনিয়নদেরও দেখভাল তারা করতো। এবং এই যে ওয়েজ বোর্ড তো তখনকার থেকে এসছে। ওয়েজ বোর্ড ছিল সাংবাদিক ইউনিয়নের একটা মানে বড় জিনিস, দাবি আর কি। হ্যাঁ, এবং বড় জিনিস। এবং 1970 সালে আমার যা মনে পড়ে, তৎকালীন পশ্চিম পাকিস্তানে সাংবাদিকদের একটা স্ট্রাইক হয়। এটা তাদের রুটি রোজগারের বিষয়ে স্ট্রাইকটা হয়, কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে স্ট্রাইক হয়নি। এবং সেই স্ট্রাইক মানে তখন আমার বাবা পাকিস্তান ইউনিয়নের প্রেসিডেন্ট, এবং স্ট্রাইকটা বোধহয় 13 দিন ধরে চলে, 13-14 দিন ধরে চলে। তারপরে ইয়াহিয়া খান তখন প্রেসিডেন্ট, তিনি বোধহয় এক গাদা সাংবাদিককে চাকরি খান বা সামথিং। তো এটা এখনও একমাত্র মানে নেশন ওয়াইড সাংবাদিক স্ট্রাইক পাকিস্তানের ইতিহাসে। কিন্তু তারা স্ট্রাইকটা করেছিল তাদের রুটি রোজগারের দাবিতে, কোনো রাজনৈতিক দলের কর্মসূচির সমর্থনে না। এখন আমরা পরবর্তীতে দেখি যে সাংবাদিক ইউনিয়নের নেতারা প্রায় রাজনৈতিক মানে কর্মসূচির সমর্থনে বিবৃতি দেন, কোনো অ্যাকশনে যান না। মানে কোনো সাংবাদিক ইউনিয়ন এখনও কোনো স্ট্রাইক ডাকেননি অমুক দলের কর্মসূচির সমর্থনে, কিন্তু বিবৃতি দেন। এবং এই বিবৃতিটা দেওয়ার একটা অধিকার তাদের, তারা হয়তো মনে করেন যে এটা তাদের পালন করা উচিত। আমার মতে তাদের একদমই উচিত না রাজনৈতিক দলের কর্মসূচির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার। তাদের দায়িত্ব হচ্ছে সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিকদের দেখভাল করা, তাদের রুটি রোজগারের বিষয়টা দেখভাল করার। কিন্তু এখন যেটা হয়েছে, টেলিভিশন এবং অনলাইন ডিজিটাল আসার ফলে নানান ধরনের মানে অ্যাসোসিয়েশন, এগুলো ইউনিয়ন না, এগুলা কালেকটিভ বার্গেনিং এজেন্ট না, তারা বেতন ভাতা নিয়ে দর কষাকষি করে না, কিন্তু অ্যাসোসিয়েশন তৈরি করছে। যেরকম পরবর্তীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলো। কেন হলো? বিকজ ঢাকা মানে এই সাংবাদিক ইউনিয়নটা ভাগ হয়ে গেছে। তো রিপোর্টাররা মনে করলো না, তাদের একটা সংগঠন দরকার যেটা তারা সবাই একসাথে থাকতে পারবে। যেই দলেই বিশ্বাস করুক, যেই আদর্শেই বিশ্বাস করুক, তারা একসাথে রিপোর্টার হিসেবে কাজ করতে পারবে। সেই জন্যই তো ডিআরইউর জন্ম হলো। এবং ডিআরইউ তার কাজে কিন্তু করে যাচ্ছে, এবং সেখানে ডিআরইউকে কিন্তু কেউ কোনো পলিটিক্যাল কালার দিতে পারেনি। যারাই নির্বাচিত হয়েছে ডিআরইউ প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারাই কিন্তু ঠিক ডিআরইউ এবং রিপোর্টারদের স্বার্থ অনুযায়ী কাজ করেছে। তারা কিন্তু কোনো চেষ্টা করেনি এটাকে কলুষিত করার, এবং সেই জন্যই সে এখনও একটা এফেক্টিভ অর্গানাইজেশন। তো তারপরে তো এখন আপনি দেখেন সম্পাদকদের পরিষদ হয়েছে, তারপরে আটকো হয়েছে একটা, এবং আপনি দেখলেন যে গতকালকের ঘটনা, তারা একটা বিবৃতি চিঠি দিয়েছিল, আজকে আবার সেটা উইথড্র করেছে। এটা মানে উইথড্র করার পর আমি ভাবলাম অনাপত্য পত্র, যে এই বুদ্ধিটা কার মাথা থেকে আসলো যে একটা সাংবাদিককে সেই প্রতিষ্ঠানের অনাপত্তি নিয়ে যেতে হবে। এটা তো একটা, যদি মানে যদি ওই প্রতিষ্ঠানে অনাপত্তিপত্র না দেয় তাহলে আমার কি হবে, আমি যাবো কিভাবে? এক্স্যাক্টলি, তাহলে আপনাকে অন্য শিল্পে চলে যেতে হবে। আমি কি যুগ যুগ ধরে সেখানেই থেকে যাব? এটাই মানে হয়তো তারা মনে করছে যে তারা মানে সাংবাদিকরা বেশি জব চেঞ্জ করে সেটা থামানোর জন্য, কিন্তু এটা তো একেবারে ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ। আমি কোথায় কাজ করবো সেটা তো আমার ব্যাপার, আর যে আমাকে নিয়োগ দিবে তার ব্যাপার। আপনি কেন আমাকে ফোর্স করবেন যে একটা অনাপত্তির পত্র নিতে, যেটা নাও আসতে পারে? কাজেই এটা উইথড্র করে নিয়েছে একদিন পরে, খুবই ভালো করেছে। এবং কেন এটা মানে প্রথমেই এই আইডিয়াটা তাদের মাথায় আসলো আমি জানি না।